স্টুডেন্টস, ওয়েলকাম টু রয় একাডেমি অফ কম্পিটিটিভ এক্সাম। আমি হলাম রয় স্যার। আজকে আমরা স্টার্ট করবো রেলওয়ে গ্রুপ ডি ম্যারাথন ক্লাস। এই ম্যাথ ম্যারাথন ক্লাসে আমি ডিসকাস করবো 100টা অঙ্ক, যেই 100টা অঙ্ক তোমাদের পুরো অঙ্কের পার্টটা রেলওয়ে গ্রুপ ডির জন্য কমন নিয়ে আসবে। এই 100টা অঙ্কের কনসেপ্ট করে গেলে তোমাদের আর কোনো চিন্তা করতে হবে না। রেলওয়ে গ্রুপ ডির সমস্ত অঙ্কের প্যাটার্ন এর মধ্যে ইনক্লুড আছে। তোমাদের পুরো সিলেবাসটা এই 100টা অঙ্কের মাধ্যমে কমপ্লিট হয়ে যাবে। তো চলো আমরা এই 100টা অঙ্ক স্টার্ট করে দিই। A train cover a distance in 50 minutes. তাহলে অ্যাকচুয়াল স্পিড হলো 48 কিলোমিটার পার আওয়ার, মানে 60 মিনিটে যায় 48 কিলোমিটার। 6 8 48, তাহলে 50 মিনিটে যত যাবে 50 মিনিটে যাবে 40 কিলোমিটার। তা 50 মিনিটে আমাদের 40 কিলোমিটার যাচ্ছিল, এখন সেই 40 কিলোমিটারই 40 মিনিটে যেতে হবে। তাহলে 40 কিলোমিটার যদি 40 মিনিটে যেতে হয়, তাহলে স্পিড কত হবে? 60 কিলোমিটার পার আওয়ার, মানে 1 মিনিটে 1 কিলোমিটার। A train 100 meter long cross a bridge length 100 meter in 6 seconds. ভিডিও চলছে? হ্যাঁ চলছে। তাহলে 100 মিটার লং 100 মিটার ব্রিজ, দুটো মিলে কত হয়েছে? 100 মিটার ট্রেন লেন্থ প্লাস 100 মিটার, টোটাল যাচ্ছে কত? 6 সেকেন্ডে। 6 সেকেন্ডে দুটো 100 মিটার 6 সেকেন্ডে যায়, তাহলে এক একটা 100 মিটার 3 সেকেন্ড বলতে পারি। হ্যাঁ। এবার বলেছেন ক্রস অ্যানাদার ব্রিজ লেন্থ অফ 200 মিটার। হ্যাঁ। তাহলে একটা ব্রিজকে ক্রস করা মানে কি? ব্রিজ প্লাস নিজের লেন্থ। হ্যাঁ। তাহলে নতুন ব্রিজটার লেন্থ কত? 200 প্লাস ট্রেনের লেন্থ কত? 100। তাহলে 100 যেতে যদি আমার 3 সেকেন্ড লাগে, 200 যেতে 6 সেকেন্ড, লাগবে 3 4 আর নিজের জন্য 3 সেকেন্ড, টোটাল 9 9 সেকেন্ড। কোথাও অসুবিধা নেই অসুবিধা। কেমন হয়েছে? এখানে টাইমের রেশিও কি দিয়েছে? ডাউনস্ট্রিম আপস্ট্রিম 3:5। তাহলে স্পিডের রেশিও হয়ে যাবে কত? 5:3। আপস্ট্রিমে কত লিখবো? 5 ডাউন 5 ডাউনে, আপে 3। তাহলে বোর্ড কত হবে? 4 এই দুটো যোগ করে হাফ 4। কারেন্ট 1, কারেন্ট 1। ওকে, এবার কি বলেছে? 90 কিলোমিটার ডাউনস্ট্রিম, 5 দিয়ে 90 কে ভাগ করলে কত হবে? 5 দিয়ে ভাগ করে দিলাম, কত হবে? 18 কিলোমিটার পার আওয়ার। আর আপে কত বলেছে? 72 কিলোমিটার। 3 দিয়ে ভাগ করে দিলে কত আসবে? 24 কিলোমিটার। তাহলে এদের কিলোমিটার, সরি এটা তো টাইম আসছে 24 আওয়ার আর 18 আওয়ার। তাহলে টাইমের ডিফারেন্স কত হচ্ছে আমাদের? 6 ঘন্টা। কিন্তু আমাদের আনতে হবে কত? 1 ঘন্টার টাইমের ডিফারেন্স, টি আর টি প্লাস 1। তাহলে আমাদের এখানে 6 ঘন্টা টাইমের ডিফারেন্স, স্পিডকে 6 টাইম বাড়িয়ে দিই, তাহলে 5 কত হয়ে যাবে আমাদের? 30 আর 3 হয়ে যাবে। এই 30 দিয়ে 90 যেতে টাইম লাগবে কত? 3 ঘন্টা। আর এই 18 দিয়ে 72 যেতে কতক্ষণ টাইম লাগবে? 4 ঘন্টা আর 3 ঘন্টা। তাহলে ডিফারেন্স আমাদের 1 ঘন্টার হয়ে যাচ্ছে, টি আর টি প্লাস 1। ফাইন্ড দ্য স্পিড অফ দ্য বোট ডাউনস্ট্রিমে। তাহলে ডাউনস্ট্রিমে স্পিড কত হবে আমাদের? 30 কিলোমিটার পার আওয়ার। ওকে, ওপেন অন হয়েছে। আপস্ট্রিম ডাউনস্ট্রিম বোট। আপস্ট্রিম ডাউনস্ট্রিম কত দিয়েছে? 3:5, তাই তো? কিন্তু 60 কিলোমিটার আর 60 কিলোমিটার গিয়ে আমার 16 ঘন্টা আনতে হবে। তাহলে 3:5 এ হচ্ছে কি? আগে দেখো, 5 দিয়ে ভাগ করলে এটা কত? 12 আর 3 দিয়ে ভাগ করলে 20 অনেক বেশি হয়ে যাচ্ছে, 32 হয়ে যাচ্ছে। 16 আনতে হবে, মানে হাফ করতে হবে। তাহলে স্পিড গুলোকে ডবল করে দিচ্ছি, 10 আর 6। তাহলে 10 দিয়ে ভাগ করলে 60 কে 6 ঘন্টা, আর 6 দিয়ে 60 কে ভাগ করলে 10 ঘন্টা, 16 ঘন্টা কন্ডিশন মিলে গেল। তাহলে বোট এই দুটোর মাঝখানে কত? 6 আর 10, 16 আর কত? 8। কিন্তু বোটের দরকার নেই আমাদের, আমাদের আপস্ট্রিম দিয়ে করতে হবে 37 কিলোমিটার। আপস্ট্রিম কত আমাদের? 6। তাহলে 37 কে 6 দিয়ে ভাগ করলে 6 ঘন্টা সামনে 6 আওয়ার আর অ্যাপ্রক্সে সামথিং, কিন্তু অ্যাপ্রক্সে আছে বলে আমরা 6 ঘন্টাটাকেই নিয়ে নেব। ওকে, ক্লিয়ার? রেশিও কি দিয়ে দিয়েছে? স্পিড বোটের আর কারেন্টের। বোট কত? কারেন্ট কত? ডাউনস্ট্রিম 5 পয়েন্ট,
আপস্ট্রিম -1 3। এবার কি বলেছে আমাদের কত কিলোমিটার ডাউনস্ট্রিমে যেতে হবে? 80 কিলোমিটার। 5 দিয়ে ভাগ করলে কত আসবে? 16। আর আপস্ট্রিমে কত? 60 কিলোমিটার। 3 দিয়ে ভাগ করলে কত আসবে? 20। টোটাল আমার টাইম লাগলো কত? 16 আর 20, 36 আওয়ার। কিন্তু আমাদের আনতে হবে কত? 18 আওয়ার, অর্ধেক। তাহলে স্পিডগুলোকে আমরা ডবল করব। 5-এর বদলে হয়ে যাবে কত? 10, আর 3-এর বদলে 6। তাহলে 10 দিয়ে 80-কে ভাগ করলে 8, আর 6 দিয়ে 60-কে ভাগ করলে 10। তাহলে 18 আওয়ার আমাদের মিলে যাচ্ছে। এবার বলেছে ফাইন্ড দ্য টাইম টেকেন টু বোট টু কভার 30 কিলোমিটার ডাউনস্ট্রিম। ডাউনস্ট্রিমের স্পিড কত আছে আমাদের? 10 কিলোমিটার। 30কে ডিভাইড করে দিলে কত হয়ে যাবে? 3 আওয়ার। ওকে, এখানে বলেছে আ ট্রেন ওভারটেক 2 পার্সন ইন দ্য সেম ডাইরেকশন। তাহলে ট্রেনের যেদিকে যাচ্ছে পার্সন দুটো সেম ডাইরেকশনে যাচ্ছে, রিলেটিভ স্পিড জেনারেট হবে। ট্রেনেরটা জানি না, পার্সনেরটা কাছে 2 কিলোমিটার পার আওয়ার আর 4 কিলোমিটার পার আওয়ার, তাই তো? টাইম কত লাগছে? টাইমের রেশিও কত? টাইমের রেশিও হলো 9 সেকেন্ডস অ্যান্ড 9:10, 10 সেকেন্ডস। তাহলে স্পিডের রেশিও কত? 10:9। এমন কোন সংখ্যা ট্রেনের স্পিডটা বলো যার থেকে 2 মাইনাস করলে 10 আসে আর 4 মাইনাস করলে 9 আসে? নেই। রেশিও ডবল করে দিচ্ছি, 20:18। তাহলে ট্রেনের এমন একটা স্পিড বলো যার থেকে 2 মাইনাস করলে 20 আসে আর 4 মাইনাস করলে 18 আসে? 22। তাহলে ট্রেনের স্পিড কত? আমরা 22 কিলোমিটার পার আওয়ার, যার থেকে 2 মাইনাস করলে 20 আর 4 মাইনাস করলে 18। ঠিক আছে। এবার বলছে লেন্থ অফ দ্য ট্রেন। দুটো থেকেই বের করা যায়। এগুলো কিলোমিটার পার আওয়ার আছে, মিটার পার সেকেন্ডে নেবো। তাহলে মিটার পার সেকেন্ডে নিলে 5/18 দিয়ে গুণ করতে হয়। তাহলে 18টা নেওয়াই আমাদের সুবিধা। তাহলে সেকেন্ড ট্রেনটা কত নিলাম? 18 কিলোমিটার পার আওয়ার, মানে 5 মিটার পার সেকেন্ড। আর এ কত সেকেন্ড গেছিল টাইমে? না 10 সেকেন্ড। তাহলে 5 × 10, তাহলে 50 মিটার হলো আমাদের কত? ট্রেনের লেন্থ। ক্লিয়ার? 2 গুডস ট্রেন প্রত্যেকটা কত? 500 মিটার লং। ঠিক আছে, দুজন দুজনকে ক্রস করছে অপোজিট ডাইরেকশনে। এবার এখানে কি বলেছে? স্লোয়ার ট্রেন পাস দ্য ড্রাইভার অফ দ্য ফাস্টার ট্রেন। ধরো ফাস্টার ট্রেনের ড্রাইভার তো এখানে বসে আছে, হ্যাঁ? এবার এই জায়গাটাকে ক্রস করতে হলে মাথা ক্রস করলে তো হবে না, পুরো ট্রেনটাকে এরকম ক্রস করতে হবে। তাহলে এটা 500 প্লাস এটা 500, তাহলে টোটাল ডিস্টেন্স আমাদের কত? 1000 মিটার। তাহলে ডিস্টেন্স 1000 ডিভাইডেড বাই রিলেটিভ স্পিড সেম ডাইরেকশনের মানে যোগ হবে। 45 আর 30 কত? 75 ইন্টু কত বলো? 5/18। এবার এই নিচের 18টা কোথায় চলে যাবে? ওপরে চলে যাবে। তাহলে এখানে 5 লিখলাম আর এখানে 18 লিখলাম। ওকে, 5 দিয়ে কেটে দিচ্ছি এটাকে 200, 25 দিয়ে কাটলাম, এটা 3টে 25 আছে, আর এখানে 8টা 25, 3 দিয়ে 18 কাটলাম 6, তাহলে 6 8 48, 48 কি সেকেন্ড। তাহলে ফাস্টার ট্রেনের ড্রাইভারটাকে কতক্ষণে ক্রস করবে? 48 সেকেন্ডে ক্রস করবে স্লোয়ার ট্রেন। ওকে, ফার্স্ট ট্রেনটা মিরাট থেকে গাজিয়াবাদে গেছে কত? 4টে থেকে 5টা। ক ঘন্টা টাইম লেগেছে? 1 ঘন্টা, 1 আওয়ার টাইমের রেশিও। আর সেকেন্ড ট্রেনটা গাজিয়াবাদ থেকে 4টেতে ছেড়েছে আর মিরাটে গেছে কটা? 5:30, 1.5 ঘন্টা, 1.5 আওয়ার। তাহলে টাইমের রেশিও কত? 2:3। এটাকে স্পিডে কনভার্ট করলে কি হয়ে যাবে? 3:2। তাহলে আমাদের ডিস্টেন্সটা কি হয়? স্পিড ইন্টু টাইম। যদি এটা মাল্টিপ্লাই করি 6, এটাও 6। তাহলে গাজিয়াবাদ আর মিরাটের ডিস্টেন্স আমি ধরলাম 6 কিলোমিটার। যে ট্রেনটা 1 ঘন্টায় যায় তার স্পিড নিশ্চয়ই 6 কিলোমিটার। টোটাল ডিস্টেন্সটা আমাদের 6 কিলোমিটার। ঠিক আছে, আর যে 1.5 ঘন্টায় যায় তার স্পিড কত? 4 কিলোমিটার পার আওয়ার। এবার মাঝখানে ডিস্টেন্স আমাদের 6 কিলোমিটার। আর দুটো অপোজিট ডাইরেকশন আছে, রিলেটিভ স্পিড কত? 10 কিলোমিটার পার আওয়ার। তাহলে 6 ডিভাইডেড বাই রিলেটিভ স্পিড, আর এটা যেহেতু মিনিটে আছে 60 দিয়ে মাল্টিপ্লাই করে দিলাম। তাহলে লাগবে কত? যখন মিটিং পয়েন্ট হবে তখন হবে 36 মিনিটে মিটিং পয়েন্ট হবে। তাহলে এই ট্রেনটা ছেড়ে যায় কটার সময়? 4টের সময়।
তাহলে মিটিং পয়েন্ট কত হবে 36 মিনিট পর, মানে 4:36 ট্রেন দুটো মিট করবে। ওকে, অ্যাবাউট রো 1 কিলোমিটার ডাউনস্ট্রিম ইন 10 মিনিটস। 1 ঘন্টার ভিতর কতগুলো 10 মিনিটস আছে? 6টা। তাহলে একটা 10 মিনিটে যদি 1 কিলোমিটার যায়, 6টা 10 মিনিটে কত যাবে? 6 কিলোমিটার। তাহলে ডাউনস্ট্রিম কত? 6 কিলোমিটার পার আওয়ার। অ্যান্ড 1 কিলোমিটার আপস্ট্রিম ইন 20 মিনিটস। 60 মিনিট মানে 1 ঘন্টায়, ঘড়ির ভিতর ভাবো কটা 20 মিনিট আছে? 3টে। তাহলে 1 ঘন্টায় কত যাবে? 3 কিলোমিটার পার আওয়ার আপস্ট্রিম। তাহলে বোর্ড কত হবে? এই দুটোকে যোগ করে হাফ করে দেবো, 4.5। কারেন্ট কত হবে? 1.5, আর এখানেও 1.5 মাইনাস হবে যেটা স্পিড। হোয়াট ইজ দ্য স্পিড অফ দ্য বোট ইন দ্য স্টিল ওয়াটার? তাহলে বোটের স্পিড কত? 4.5 কিলোমিটার পার আওয়ার। ওকে, এই অঙ্কটা দেখো, আ ম্যান রো 5 কিলোমিটার ইন স্টিল ওয়াটার। তাহলে বোট কত? 5। রিভার ফ্লো 1 কিলোমিটার, তাহলে কারেন্ট 1। ডাউনস্ট্রিম কত হবে? 6 কিলোমিটার। আর আপস্ট্রিম কত হবে? -1, 5 থেকে আপস্ট্রিম হয়ে যাবে 4। এবার বলছে এমন একটা ডিস্টেন্স যেটা টোটাল 75 মিনিট লাগছে যেতে আর আসতে। এমন একটা ডিস্টেন্স যেটা 6-এর থেকেও কম, 4-এর থেকেও কম। কেন? আমাদের 75 মিনিট লাগছে। যদি 6 ধরি এখানে 1 ঘন্টা চলে আসবে, 4 ধরলে এখানে 1 ঘন্টা চলে আসবে। 6-এর থেকে আর 4-এর থেকে কম একটা ডিস্টেন্স কি হতে পারে? 3। তাহলে 4 কিলোমিটার পার আওয়ার 3 কিলোমিটার যেতে কত লাগবে? 1 ঘন্টায় যদি 1 ঘন্টায় কটা 15 মিনিট? 4টে 15 মিনিট। 4 কিলোমিটার পার আওয়ার মানে কি? প্রত্যেকটা 15 মিনিটে 1 কিলোমিটার করে। তাহলে 3 কিলোমিটার যেতে কত লাগবে আমাদের? 45 মিনিট। ওকে, আবার এখানে 6 কিলোমিটার পার আওয়ার 3 কিলোমিটার যেতে কতক্ষণ লাগবে? আধেক ঘন্টা, মানে 30 মিনিট প্লাস 30 ইকুয়াল টু 75 মিনিট আসছে। তাহলে ডিস্টেন্স আমাদের কত হতো? হাউ ফার দিস প্লেস? তাহলে ডিস্টেন্স হলো আমাদের 3 কিলোমিটার। এখানে দেখো দুটো ডিস্টেন্স দেওয়া আছে, কত? 24 কিলোমিটার আপস্ট্রিম, 28 কিলোমিটার ডাউনস্ট্রিম, তাই তো? এখানে 24 কিলোমিটার লিখলাম, এখানে 28 কিলোমিটার লিখলাম। দুটো ডিস্টেন্স গিয়ে আমার কত টাইম লাগবে? না 6 ঘন্টা। তাহলে এখানে 6 আওয়ার লিখলাম। আমরা জানি না আপস্ট্রিম ডাউনস্ট্রিম কি আছে। পরের ইকুয়েশনে কি বলেছে? 30 কিলোমিটার আপস্ট্রিম আর 21 কিলোমিটার ডাউনস্ট্রিম, দুটো মিলে টাইম লেগেছে 6.5 ঘন্টা, 6.5 আওয়ার। ঠিক আছে, এবার এখানে যদি আমরা ডেটাগুলো দেখি, এখানে ডিস্টেন্স কত? 21 আর 28। হাইয়েস্ট কমন ফ্যাক্টর কি? 7। তাহলে ডাউনস্ট্রিম আওয়ার কি হতে পারে? 7 বা 7-এর কোনো একটা মাল্টিপল। আর আপস্ট্রিমে দেখো ডিস্টেন্স কি আছে? 30 কিলোমিটার আর 24 কিলোমিটার। তাহলে আমাদের স্পিড কি হতে পারে আপস্ট্রিমে? হাইয়েস্ট কমন ফ্যাক্টর 6 বা 6-এর কোনো মাল্টিপল। এবার কন্ডিশনগুলো চেঞ্জ করে আমাদের 6 ঘন্টা আনতে হবে। তো 28-কে 7 দিয়ে ভাগ করলে কত? 4 ঘন্টা। 6 দিয়ে 24-কে ভাগ করলে কত? 4 ঘন্টা, 8 ঘন্টা। কিন্তু আমাদের আনতে হবে 6 ঘন্টা, 8 ঘন্টা এলে হবে না তো। এবার সেকেন্ড মাল্টিপল দিয়ে ট্রাই করি। 14 দিয়ে 28-কে ভাগ করলে 2 ঘন্টা। আর এখানে আবার 6 দিয়ে 24-কে ভাগ করলে 4 ঘন্টা। 4 আর 2-এ 6 ঘন্টা। তাহলে কন্ডিশন মিলে গেল। তাহলে ডাউনস্ট্রিমকে আমরা কত ধরেছি? 14 কিলোমিটার পার আওয়ার, আর আপস্ট্রিমকে 6 কিলোমিটার পার আওয়ার। তাহলে আমাদের বোট কি হবে? এই দুটোকে যোগ করে হাফ করে দিলেই হয়ে যাবে। যোগ করলে 20, হাফ করলে 10। তাহলে বোট কত? 10 কিলোমিটার পার আওয়ার। আমাদের কি চেয়েছে? বোটের স্পিডটাই চেয়েছে। বোটের স্পিড আমাদের 10 কিলোমিটার পার আওয়ার। অসুবিধা কোথাও? দেখো, বোটসম্যান গোজ 2 কিলোমিটার এগেইনস্ট দ্য কারেন্ট ইন দ্য স্ট্রিম। আপস্ট্রিম কত? 2 কিলোমিটার 1 ঘন্টায়। আপস্ট্রিম কত লিখবো? 2 কিলোমিটার পার আওয়ার। এবার and he goes 1 kilometer along the current in 10 minutes. ডাউনস্ট্রিমে along the current মানে ডাউনস্ট্রিমে 10 মিনিটে কত যাচ্ছে? 1 কিলোমিটার। তা ঘড়ি কাটে কটা 10 মিনিট আছে? 6টা 10 মিনিট, প্রত্যেকটা 1 কিলোমিটার করে হলে ডাউনস্ট্রিম কত? 6 কিলোমিটার পার আওয়ার। এত দূর কোনো অসুবিধা? এবার বোট কত আসছে? এই দুটোকে যোগ করে হাফ করে দিলে বোট হয়ে যাচ্ছে 4 কিলোমিটার পার আওয়ার। এবার বলছে 5 কিলোমিটার যেতে কত টাইম লাগবে? 1 ঘন্টা 15 মিনিট। কি করে এলো 1 ঘন্টা 15 মিনিট? 4 কিলোমিটার পার আওয়ার মানে কি? ঘড়ির কাঁটায় যদি ভাবি, প্রত্যেকটা 15 মিনিটে 1 কিলোমিটার করে। তাহলে 5 কিলোমিটার যেতে কত লাগবে? 60 মিনিট তো লাগবেই।
আরেকটা 15 মিনিট লাগবে, মানে 1 ঘন্টা 15 মিনিটে সে কত যাবে? 5 কিলোমিটার স্টেশনারি ওয়াটারে। ওকে, ওকে দেখো, দ্য রেশিও অফ মিল্ক অ্যান্ড ওয়াটার 60 লিটারে কত আছে? 7:3। 7:3 মানে ক পয়েন্ট? 10 পয়েন্ট। তাহলে 60 কে 10 ভাগে ভাগ করলে কত আসবে? তাহলে 7:3 তে দিলে কত হবে? 42:18। ওকে, এবার বলেছে হাউ মাচ ওয়াটার শুড বি মিক্সড। তাহলে ওয়াটার কোনটা আমাদের? এটা ছিল মিল্ক আর এটা ওয়াটার। ওয়াটার কত অ্যাড করতে হবে জানি না, তাহলে কি হয়ে যাবে? কোয়ান্টিটি অফ দ্য মিল্ক বিকাম 33 and 1/3%। মিল্ক কত হয়ে যাবে? 33 1/3%। তাহলে ওয়াটার অবভিয়াসলি 66 and 2/3% হবে। তাহলে 42 যদি আমাদের 33 and 1/3% রিপ্রেজেন্ট করে, 66 and 2/3 মানে কত? 84। তাহলে 18 সাথে আমরা কি অ্যাড করব যেটা এই পুরোটাকে 84 এ নিয়ে যাবে? 84 থেকে 18 মাইনাস দিলে বেরিয়ে যাবে, সেটা হলো 66। তাহলে হোয়াট কোয়ান্টিটি অফ মিল্ক, না সরি, ওয়াটার অ্যাড করতে হবে কতটা? 66 লিটার। তাহলে এটা কি হয়ে যাবে? মিল্ক 33 and 1/3% হয়ে যাবে, আর ওয়াটার হবে 66 and 2/3%। ওকে, 95 লিটারকে আমি কত রেশিওতে দেবো? 15:4। 15:4 এ যদি করি মিল্ক ইস টু ওয়াটার, আর এটা 90 দিয়ে ভাগ করলে 1 পয়েন্টের জন্য কত? 5 বরং তো আর 20। এবার বলেছে এক্স লিটার তুলে নেওয়া হয়েছে, এক্সটা কি আমরা জানি না, সেটা আমরা ট্রাই করব। আর এর সাথে অ্যাড করা হয়েছে কত? 18 লিটার ওয়াটার, যেটা এখানে করে দেবো কত আমাদের? কততে আসছে? 3:2 জায়গা রেখে লিখলাম। এবার প্রথমে এখান থেকে যখন তোলা হচ্ছে নিশ্চয়ই এই রেশিওতেই তোলা হবে, নইলে পসিবল না। প্রথমে আমরা 19 নিয়ে ট্রাই করি। 19 নিয়ে ট্রাই করলে এখানে কত উঠবে? আর এখানে 4। 15 কমালে কত আসছে এখান থেকে? 60। আর এখানে 4 কমিয়ে 18 যোগ করলে কত আসছে? 34 আসছে না? এবার 19 এর সেকেন্ড মাল্টিপল নিয়ে নিচ্ছি কত? 38। তাহলে এখান থেকে উঠবে কত? 30। আর এখান থেকে উঠবে কত? 8। তাহলে এই কন্ডিশনে দেখো 30 চলে গেলে কত থাকছে? 45। আর এখান থেকে 30 এখন আমরা এটা দিয়ে ট্রাই করছি, থাকছে কত? 30। তাহলে 15 দিয়ে ডিভাইড করলে 3:2 চলে আসছে। তাহলে আমাদের ফাইন্ড দ্য ভ্যালু অফ এক্স। তাহলে ভ্যালু অফ এক্স কত? 38 লিটার। ওকে, 48 লিটার অফ মিক্সচার কন্টেন মিল্ক অ্যান্ড ওয়াটার 3:1। মিল্ক ইজ টু ওয়াটার কত লিখবো? 3:1। 4 ভাগে ভাগ করো 48 কে, 1 ভাগে কত হবে? 12। 3 ভাগ মানে 1 ভাগ মানে। এবার কি বলেছে? 10 লিটার অফ মিক্সচার টেকেন আউট, এটাও 3:1 হবে। 10 কে 4 দিয়ে ভাগ করলে 2.5। এটা থেকে উঠবে 3 ভাগ মানে 7.5। আর এখান থেকে 2.5 তুলে নেবো। তাহলে এটা পড়ে থাকবে কত? 28.5। আর এটা 9.5। আবার 20 লিটার অফ ওয়াটার অ্যাড করতে হবে। এর সাথে কি অ্যাড করতে হবে? ওয়াটার 20 লিটার। এটা কত হয়ে যাবে? 29.5। আর এর সাথে তো কিছু অ্যাড করা হয়নি। ফাইন্ড দ্য ডিফারেন্স বিটুইন দ্য মিল্ক অ্যান্ড ওয়াটার ইন ফাইনাল মিক্সচার। কত ডিফারেন্স? না, 1 পয়েন্টের ডিফারেন্স। ওকে, ক্লিয়ার? দেখো এই অঙ্কটায় সিম্পলেস্ট ফর্ম বের করতে বলেছে এই দুটো নাম্বারে। কি করে বের করবো? এইচসিএফ বের করে নাম্বার দুটোকে কাটতে হবে। নাম্বার দুটোর ভিতর এইচসিএফ আছে, মানে নাম্বারের গ্যাপিং এর ভিতরে এইচসিএফ আছে। আমরা যদি ডিফারেন্সটা দেখি 69 আর 92 এর মধ্যে, তাহলে 23 আছে। 23 কে আর ফ্যাক্টরাইজ করা যায় না, মানে 23 হলো আমাদের এইচসিএফ। 23 এটাকে কাটলে কত আসছে? 3। আর এটা 4। তাহলে আমাদের অ্যান্সার হবে 3/4। সেম ভাবে পরে অঙ্কটা দেখো 1095 আর 1168, এদের ডিফারেন্স কত? এখানে 5, এখানে 68, মানে 73। তাহলে 73 কে আর ফ্যাক্টরাইজ করা যাচ্ছে না, তাহলে 73 আমাদের এইচসিএফ। 70 দিয়ে এটাকে কাটবো, এটার ভিতর 73 কতগুলো আছে? 730 নিলাম 10 বার, প্লাস এটার হাফ, 700 হাফ 350, 30 হাফ 15। তাহলে 365। এই দুটো যোগ করলে এই নাম্বারটা হয়ে যাচ্ছে। তাহলে এর ভিতর কটা আছে? 15টা। আর এই দুটোর ডিফারেন্স কত? 1 বেশি, মানে এটা 16টা হবে। তাহলে অ্যান্সার কত আমাদের? 15/16। ঠিক আছে, দেখো এই অঙ্কটা এইচসিএফ করতে দিয়েছে। এই অঙ্কটা দিয়ে তোমাদের বেসিক বা ফ্যাক্টরাইজেশন মেথডে কি করে এইচসিএফ এলসিএম বের করা যায় সেটা আমি দেখাচ্ছি। এইচসিএফ মানে
হাইয়েস্ট কমন ফ্যাক্টর, ফ্যাক্টরকে সবকটার ভিতর থাকতে হবে, সবচেয়ে ছোট ভ্যালু নেব। 2 দেখো সবকটার ভিতর আছে, তাহলে 2 নেব, আর 2 এর সবচেয়ে ছোট পাওয়ার স্কোয়ার। এবার 3 সবকটার ভিতর আছে, 3 এর সবচেয়ে ছোট ভ্যালু কত? 3 এর সবচেয়ে ছোট ভ্যালু স্কোয়ার। 5 সবকটার ভিতর আছে, 5 এর সবচেয়ে ছোট ভ্যালু কত? 5 টু দি পাওয়ার 1। 7 সবকটার ভিতর আছে, 7 সবকটার ভিতর নেই, তাহলে 7 নিতে পারবো না। 11 সবকটার ভিতর আছে, 11 নেই, তাহলে নিতে পারবো না। তাহলে আমাদের এইচসিএফ কততে কনভার্ট হয়ে যাবে? 2 স্কোয়ার মানে 4, 3 স্কোয়ার মানে 9, 4 9 36, 36কে 5 দিয়ে গুণ করলে কত হয়ে যাবে? 180। ওকে, আচ্ছা এই অঙ্কটাই যদি তোমাদের এলসিএম বলতো তাহলে কি করে করতে? এলসিএম ম্যাটার করছে না, ফ্যাক্টরগুলো সমস্ত ফ্যাক্টরাইজেশনের ভিতর আছে কি নেই কোনো ম্যাটার নেই, সমস্ত রকম ফ্যাক্টরাইজেশন নেবো। কত রকম ফ্যাক্টর আছে এর ভিতর? 5 রকম। 2 ইন্টু 3 ইন্টু 5 ইন্টু 7 ইন্টু 11। ভালো করে মনে রাখো, ফ্যাক্টরগুলো সবকটা ফ্যাক্টরাইজেশনের ভিতর থাকুক না থাকুক কোনো ব্যাপার না, সবকটা ফ্যাক্টর নেবো, সবচেয়ে বড় ভ্যালু নেবো। 2 এর সবচেয়ে বড় ভ্যালু আছে 2 টু দি পাওয়ার 4, 3 এর সবচেয়ে বড় ভ্যালু কি আছে? 3 টু দি পাওয়ার 4, 5 এর সবচেয়ে বড় ভ্যালু 5 টু দি পাওয়ার 5, 7 এর সবচেয়ে বড় ভ্যালু 7 এর স্কোয়ার, আর 11 এর সবচেয়ে বড় ভ্যালু অনলি 11। তো ফ্যাক্টরাইজেশন মেথডে করতে দিলে আমরা এইচসিএফ এলসিএম এইভাবে করবো। পরের অঙ্কে চলে আসি, কোপ্রাইম। কোপ্রাইম কাকে বলে? যার ভিতর কোনো কমন ফ্যাক্টর নেই। এখানে দেখো 4টা অপশন দিয়েছে, 14 আর 21 এর ভিতর কমন ফ্যাক্টর কত? 7। 16 আর 24 এর ভিতর 4। 18 আর 27 এর ভিতর 3। কিন্তু 8 আর 25 এর ভিতর কোনো কোপ্রাইম নেই। 8টা 2 দিয়ে তৈরি, 2 ইন্টু 2 ইন্টু 2, আর 5টা 5 ইন্টু 5, কোনো ফ্যাক্টর নেই, মানে এটা কোপ্রাইম। কোপ্রাইম বলতে কোনো প্রাইম নাম্বার না, দুটো ফ্যাক্টরাইজেশনের ভিতর যেন কোনো কমন ফ্যাক্টর না থাকে। আচ্ছা এলসিএম আমরা শর্টকাটে কি করবো ফ্যাক্টরাইজেশন না করে? এখানে এমন একটা লোয়েস্ট কমন মাল্টিপল খুঁজে হবে, 3টে দিয়ে ভাগ করা যায়। দেখো প্রথমে 360কে 40 দিয়েও ভাগ করা যায়, 36 দিয়েও ভাগ করা যায়। এবার দেখতে হবে 24 দিয়ে ভাগ করা যায় নাকি। এটাকে যদি এই প্যাটার্নে লিখি 240 প্লাস 120, তাহলে এটাকে বোঝা যাচ্ছে 24 দিয়েও ভাগ করা যায়। তাহলে এটাকে 3টে দিয়ে ভাগ করা যাচ্ছে, আমরা খালি বড় নাম্বারটার মাল্টিপল খুঁজলেই হয়ে যাবে। তাহলে এদের এলসিএম কত? 360। আবার এখানে দেখো ফ্র্যাকশনের এলসিএম করতে দিয়েছে, ফ্র্যাকশনের এলসিএম করতে দেবো যখন, তখন ওপরের নাম্বারগুলো এলসিএম মানে ডিনোমিনেটর এলসিএম, সরি ডিনোমিনেটর এলসিএম আর ডিনোমিনেটরে এইচসিএফ করতে হবে। 3 6 আর 9 এদের এলসিএম কত হবে? 18। আর ডিনোমিনেটর 4 7 8 কোনো কমন ফ্যাক্টর নেই, তাহলে নিচে 1, তাহলে এদের এলসিএম কত? 18। ওকে, হোয়াট ইজ দ্য গ্রেটেস্ট পসিবল লেন্থ অফ দ্য স্কেল দ্যাট ক্যান বি মেজার্ড? লেন্থগুলো দিয়ে দিয়েছে, তাহলে আমরা কি বের করবো এখান থেকে? এইচসিএফ, যেটা দিয়ে সবকটাকে মাপা যাবে। তাহলে 3 মিটারকে আমি সেন্টিমিটারে কনভার্ট করলে 300, 5 মিটার 10 সেন্টিমিটারকে করলে 510, আর 12 মিটার 90 সেন্টিমিটারকে কনভার্ট করলে 1290 সেন্টিমিটার। এদের ডিফারেন্স কত? 210। এদের ডিফারেন্স কত? 500 আর 1200 মধ্যে 700, 90 থেকে 10 চলে গেল 80। আবার এদের ডিফারেন্স কত? 570। দেখো এই 3টে ভ্যালুকে, নাম্বারগুলোর যে ডিফারেন্স তার ভিতরেও এইচসিএফ আছে। এই 3টে ভ্যালুকে আমার 30 দিয়ে ভাগ করা যাচ্ছে, এটাকেও ভাগ করা যাবে, এটাকেও ভাগ করা যাবে, এটাকেও ভাগ করা যাবে। তাহলে আমাদের এইচসিএফ কত হবে? 30 সেন্টিমিটার। ওকে, আবার এখানে সেম অঙ্ক দেখো, ডিফারেন্ট কন্টেনার, কন্টেন্ট 403 আর 434, তাহলে এদের ডিফারেন্স কত? 31। আর 434 আর 465 ডিফারেন্সও 31। 31কে আর ফ্যাক্টরাইজ করা যাচ্ছে না, তাহলে 31ই আমাদের হাইয়েস্ট কমন ফ্যাক্টর। তাহলে আমাদের অ্যান্সার কত হবে? 31 কেজি। ওকে, করে দাও দ্য লিস্ট পারফেক্ট স্কোয়ার। প্রথমে ডিভিজিবল বাই 3 4 5 6 and 8, এটা প্রথমে আমরা ফ্যাক্টরাইজ করে নেবো। তাহলে আমাদের আছে 3 ইন্টু 2 স্কোয়ার ইন্টু 5 ইন্টু 2। এই ফ্যাক্টরাইজেশন যেটা বেরোলো, যেগুলো স্কোয়ার নেই সেগুলোকে খালি স্কোয়ার করে দিতে হবে, তাহলে পারফেক্ট স্কোয়ার নাম্বার জেনারেট হয়ে যাবে। 3 একটা আছে, এটাকে স্কোয়ার করে দেবো, 2 স্কোয়ার ছিল দরকার নেই করা, 5 একটা ছিল, এটা স্কোয়ার করে দেবো, 2 লাস্টে আবার একটা এসছে, এটা স্কোয়ার করে দেবো। এগুলো মাল্টিপ্লাই করলে আমাদের আসবে 3600। বুঝতে পারলে প্যাটার্নটা? ফ্যাক্টরাইজ করবো, যেই ফ্যাক্টরগুলো স্কোয়ার থাকবে না সেইগুলো স্কোয়ার করে দেবো, তাহলে পারফেক্ট স্কোয়ার নাম্বার আমাদের জেনারেট হয়ে যাবে। নেক্সট অঙ্ক দেখো, ট্রাফিক লাইট চেঞ্জেস এভরি 48 সেকেন্ড, 72 সেকেন্ডস অ্যান্ড 108 সেকেন্ড। আমরা কি করবো? এদের এলসিএম করে নেবো। এদের এলসিএম বেরোবে 432 সেকেন্ড, সেটাকে আমরা 60 দিয়ে ডিভাইড করে দিয়ে মিনিটে নিয়ে আসবো, সেটা হবে 7 মিনিট 12 সেকেন্ড। খালি 8টা 20 ভিতর পর আমরা 7 মিনিট 12 সেকেন্ড অ্যাড করে দেবো, তাহলে আমাদের অ্যান্সার কত আসবে?
8টা 27 মিনিট 12 সেকেন্ড। এই অঙ্কটা দেখো, টু পজিটিভ নাম্বার ডিফার বাই 2880, তাহলে x মাইনাস ওয়াই আমাদের কত 2880। দ্য গ্রেটার নাম্বার ইজ ডিভাইডেড বাই দ্য স্মলার নাম্বার, মানে x কে যদি y দিয়ে ভাগ করি, দ্য কোশিয়েন্ট ইজ 6 টাইম অ্যান্ড রিমাইন্ডার ইজ 120। তাহলে 6y প্লাস 120 ইকুয়ালস টু আমি x বলতে পারি। আবার এখান দিয়ে দেখো x কে আমরা কি বলতে পারি, x ইকুয়াল টু 2880, আর এই ওয়াইটা এই পাশে এলে প্লাস ওয়াই, তাহলে x এর বদলে আমরা এখানে এটা লিখে দিতে পারি প্লাস ওয়াই। তাহলে এই ওয়াইটা এখানে এলে কি হবে 5y, আর এই 120 এদিকে গেলে মাইনাস গেলে কি হবে 100 কমিয়ে দিলে 2700, আর 80 থেকে 20 কমিয়ে দিলে 60। তাহলে এমপ্লাইজ দ্যাট ওয়াই এর ভ্যালু কত, এটা 5 দিয়ে ভাগ করবো, 2500 কে যদি 5 দিয়ে ভাগ করি কত 500, আর এখানে 250 থাকছে, 250 কে 5 দিয়ে ভাগ করলে 50, আর 60 কে 5 দিয়ে ভাগ করলে 60 কে না 10 পড়ে থাকছে, 250 চলে গেলে 2। তাহলে ওয়াই এর ভ্যালু চলে এলো, ওয়াই এর ভ্যালু চলে এলো। এই ওয়াই এর ভ্যালুটা যদি এখানে পুট করে দিই 552, তাহলে এক্স এর ভ্যালু হয়ে যাবে এর সাথে প্লাস ওয়াই এর ভ্যালুটা কত 552, যোগ করে দিলে 2800 আর 500 2380, আর 52 132, মানে 3432। এবার এক্স এর ভ্যালু কত আমাদের, এটা হলো আমাদের কি এই যে এক্স এর ভ্যালু হলো এটা, তাহলে এক্স এর ভ্যালু হচ্ছে আমাদের কত 3432, আরেকটা নাম্বার দিয়ে দিয়েছে 3916। এদের ডিফারেন্স যদি আমরা করে দেখি, এখানে কত আসছে 484, তাই তো 484 কে যদি 11 দিয়ে ভাগ করি আসছে আমাদের কত 44। তাহলে আমাদের অপশনের ভিতর দেওয়া আছে হোয়াট ইজ দ্য এইচসিএফ অফ দ্য গ্রেটার নাম্বার। 3টে নাম্বার দিয়েছিল, আমরা 2টো নাম্বার দিয়ে করেছি, তাহলে এইচসিএফ কত এটা সরি 45 এ দাগ দিয়ে দিয়েছি না 44। ওকে, এই অঙ্কটা দেখো, দ্য রেশিও অফ টু নাম্বার দিয়ে দিয়েছে, তাদের প্রোডাক্ট এইচসিএফ এন্ড এলসিএম দিয়ে দিয়েছে। আমরা কি জানি দুটো নাম্বারের গুণফল তাদের এইচসিএফ এলসিএম এর গুণফলের সমান। তাহলে নাম্বার দুটোকে যদি আমি 3x আর 16x ধরি, গুণফল কত হবে 48x স্কয়ার, যেটা হলো এইচসিএফ এলসিএম এর গুণফল সমান ইকুয়াল টু এখানে 432 বলতে পারি। তাহলে x স্কয়ার মানে কত, 48 কে যদি 10 দিয়ে গুণ করি 480 আসে, একটা 48 কমালে 432, তাহলে x স্কয়ারের ভ্যালু 9 আর x এর ভ্যালু কত 3। তাহলে নাম্বারগুলোকে কনভার্ট করলে 3 হয়ে যাবে কত 3 3 9, আর 16x হয়ে যাবে 48। তাহলে বলেছে এদের রেসিপ্রোকাল এইচসিএফ আর এলসিএম এর, এদের মধ্যে কমন কি আছে, এইচসিএফ দেখলেই বোঝা যাচ্ছে 9 এর ভিতর কি আছে 3 আর 48 এর ভিতর 3 আছে, তাহলে এইচসিএফ এর রেসিপ্রোকাল 1/3 প্লাস এলসিএম কত হবে এই দুটোকে এখানেই আমরা করেছি। এখানে যদি আমরা দেখি তাহলে আছে 48 কে যদি 3 বার নিই তাহলে আসছে 144, যেটাকে 9 দিয়েও ভাগ করা যায়, তাহলে এলসিএম হবে 144। তাহলে এখানে এইচসিএফটা করে দিলাম 144, 3 দিয়ে 144 কে ভাগ করলে কত হচ্ছে 48, আর 144 দিয়ে 1, তাহলে আমাদের অ্যান্সার হয়ে যাবে 49/144, যেটা আসলে আমাদের অপশন সি তে। ওকে, দেখো the least number which when diminished by 8 divisible by 15 12 18 and 29। তাহলে প্রথমে 15 12 20 18 and 29 এর এলসিএম আমরা বের করে নেব। 15 12 18 29 প্রথমে করছি 3 দিয়ে 5 4 6 29, তারপর করব 2 দিয়ে 5 2 3 and 29। আর কিছু করার নেই এখানে, 3 দুগুণে 6 5 6 30 30 দুগুণে 60, 60 কে 3 দিয়ে করলে 180, 180 ইন্টু 29 যদি করি আমাদের আছে 5220। ঠিক আছে, তো এইখানে এলসিএমটা দেখো আর অপশনটা দেখো। এবার বলছে এর ভিতরে কোন সংখ্যা আছে যেটাকে 8 কমালে ভাগ করা যাবে, মানে সবকটা দিয়ে এলসিএমটা মানে কি সবকটা সংখ্যা দিয়ে ভাগ করা যাবে। তাহলে এই অপশনের ভিতর যদি দেখি এই অপশনটা যদি 8 কমিয়ে দিই তাহলে আমাদের 5220 চলে আসছে। ওকে, টাইপ 6 ইনকাম এক্সপেন্ডিচার অ্যান্ড সেভিং প্রবলেম। একটা অঙ্ক এখানে আমি দিয়ে দিয়েছি, বাকি নাম্বারগুলো তোমাদের দেওয়া আছে। এই অঙ্কটা আমরা দেখি। দ্য রেশিও অফ ইনকাম সীমা অ্যান্ড দর্শন ইজ 7:8। They save 15,000 and 9,000.
দ্য রেশিও অফ দেয়ার এক্সপেন্ডিচার 11:16. হোয়াট ইজ দ্য টোটাল এক্সপেন্ডিচার? দুজনের টোটাল এক্সপেন্ডিচার আমাদের বের করতে হবে। তাহলে এক্সপেন্ডিচারটাকে নিয়ে করি। ওর এক্সপেন্ডিচার 11x আর দর্শনের হলো 16x, দুজনে সেভ করেছে 15,000 আর এ 9,000। তাহলে এক্সপেন্ডিচার প্লাস সেভিং, তাহলে তাদের কি রেশিও আসবে? ইনকাম রেশিও 7/8। এটা যদি আমরা সলভ করি তাহলে আমাদের এক্স এর ভ্যালু আসবে 2375। কিন্তু আমাদের চেয়েছে কি? টোটাল এক্সপেন্ডিচার। তাহলে এখানে কত ছিল? 11x আর এখানে কত ছিল? 16x, টোটাল 27x। তাহলে 27x এর ভ্যালু কত হয়ে যাবে? 27 দিয়ে মাল্টিপ্লাই করে দিতে হবে, তাহলে আমাদের এই ভ্যালুটা আসবে 64,125। ওকে, টাইপ নম্বর 9, কয়েন টোকেন কোয়ান্টিটি মিক্সচার প্রবলেম। এখানে দিয়েছে ব্যাক কন্টেন্ট রেড, গ্রিন অ্যান্ড পিঙ্ক। প্রথমে একটা রেশিও দিয়েছে রেড অ্যান্ড গ্রিন, আমরা লিখে নিই রেড ইজ টু গ্রিন 7:20। আর পরেরটা আমাদের দিয়েছে পিঙ্ক ইজ টু রেড, পিঙ্ক ইজ টু রেড 15:12। দেখো বোথ সাইডে যদি আমরা রেডটাকে সমান, প্রথমে এই রেশিওটাকে কমিয়ে নিই, 3 দিয়ে ভাগ করলে এটা 5:4 হয়ে যাচ্ছে। এবার দেখো বোথ সাইডে যদি আমরা রেডটাকে সমান করে নিই তাহলে এখান থেকে আমরা গ্রিন ইজ টু পিঙ্ক পেয়ে যাব। এখানে রেড কত আছে? 4 আছে, আর এখানে রেড কত আছে? 7 আছে। 4 আর 7 এ যদি এলসিএম করি 28, তাহলে এটাকে 7 দিয়ে মাল্টিপ্লাই করলে 28, আর এটাকে 7 দিয়ে মাল্টিপ্লাই করলে 35। এখানে 4 দিয়ে মাল্টিপ্লাই করলে এটা 28, এখানে 4 দিয়ে মাল্টিপ্লাই করলে 80। দেখো বোথ সাইডে 28, রেড রেড কমন হয়ে যায়। তাহলে গ্রিন আর পিঙ্কের রেশিও কি চেয়েছে আমাদের চেয়েছে গ্রিন ইজ টু পিঙ্ক। তাহলে গ্রিন কত? 80 আর পিঙ্ক কত? 35। এদের রেশিও বানিয়ে দিলে 16:7। অপশন নম্বর সি। চলে আসছি টাইপ 4 মিন প্রপোর্শন কোশ্চেন। কোশ্চেন নাম্বার দেওয়া আছে, ফাইন্ড দ্য মিন প্রপোর্শন বলে দিয়েছে। মিন প্রপোর্শন তোমরা জানো কি করে বের করতে হয়, 28/x ইকুয়াল টু x বাই 252। তাহলে এই দুটোকে ক্রস মাল্টিপ্লাই করবো, x স্কোয়ার ইকুয়াল টু 28 ইন্টু 252। তো এটাকে ফ্যাক্টরাইজ করে নিই। 28 মানে কত? 28, 4 7 28, 4কে আবার ফ্যাক্টরাইজ করা যায়, 2 ইন্টু 2 4 ইন্টু 7 হয়ে গেল। এবার 252কে ফ্যাক্টরাইজ করি, 2 দিয়ে ভাগ করলে কত থাকবে পরে বলো? 126, 126কে আবার 2 দিয়ে ভাগ করলে 63, 63কে যদি আবার আমরা ফ্যাক্টরাইজ করি কত আসবে? 63কে ফ্যাক্টরাইজ করলে 7 নং 63, তাহলে 7 এখানে বসে যাবে, আর এখানে 7 নং 9 এর বদলে 3 ইন্টু 3 বসবে। তো এটাকে ফ্যাক্টরাইজ করা হয়ে গেল। তাহলে এখানে x লিখলে এটা স্কোয়ার রুট মেরে দেবো। স্কোয়ার রুট মানে দুটোর জন্য একটা আসবে, এই 2 এর জন্য 2, এই দুটো 7-এর জন্য একটা 7, 2, আর এটার জন্য 3। 3 7 21, 21 দুগুণে 42, 42 দুগুণে 84, আমাদের অ্যান্সার হবে 84। ওকে, অঙ্কটা দেখো, প্রফিট অ্যান্ড লসের একটা অঙ্ক। প্রফিট অ্যান্ড লসের আমাদের কনসেপ্টটা আমরা কি জানি, কস্ট প্রাইস প্লাস প্রফিট ইকুয়াল টু সেল প্রাইস, আবার মার্কেট প্রাইস মাইনাস ডিসকাউন্ট অলসো সেল প্রাইস। তো কস্ট প্রাইসের থেকে 76% মোর ইজ মার্কেট প্রাইস। কস্ট প্রাইসকে যদি 100 টাকা ধরি তাহলে মার্কেট প্রাইসকে ধরতে হবে কত? 176 রুপিস। এখানে ডিসকাউন্ট কত দিয়েছে? ডিসকাউন্ট দিয়েছে 25%। তো ডিসকাউন্ট 25% যদি করে দিই, 176 এর 25% কত? যদি এটাকে 180 ধরতাম তাহলে 4 ভাগের 1 ভাগ কত হতো? 45। তাহলে 176 হলে 25% কত হবে? 4 ভাগের 1 ভাগ মানে 44। 176 থেকে যদি 44 মাইনাস দিই, 170 থেকে 40 চলে এলো, 136 থেকে 4 মাইনাস দিলাম মানে 132। তাহলে এখানে ক্লিয়ারলি বোঝা যাচ্ছে প্রফিট হয়েছে আমাদের 32 টাকা। তাহলে 100 টাকার কত পার্সেন্ট? 32, 32%। তাহলে আমাদের অপশন কত? অপশন সি। এই অঙ্কটা দেখো, আ ম্যান স্পেন্ড 28% অফ হিজ মান্থলি স্যালারি। তাহলে মান্থলি স্যালারির কত খরচা করেছে সে? 28% প্লাস এভরি মান্থ হি অলসো স্পেন্ড 687 প্লাস 7,483 গ্রোসারি প্লাস 218 equal to his savings
ইকুয়াল টু 100% অফ হিজ স্যালারি আমরা বলতে পারি। তাহলে 100 থেকে 28 চলে এলে 72% অফ হিজ স্যালারি ইকুয়ালস টু এইগুলো অ্যাডিশন করে দিতে হবে। এখানে 600, 7400 আর 200, 6000, 600, 400, 1000 আর 200 যদি আমরা নিই, এখানে আছে 1200 আর 7000 অ্যাড করলে হচ্ছে 8200, আর এখানে আছে 87 আর 83 যেটা যোগ করলে হয়ে যাচ্ছে 170, আর এখানে 188, তাহলে ওখানে ছিল 8200 আর এখানে 188, তাহলে হচ্ছে 8388। তাহলে 1% অফ হিজ স্যালারি কত? 8300 আর 88 কে ভাগ করে দিতে হবে 72 দিয়ে। এটা তোমরা ভাগ করে দেখে নেবে, বেরোবে 116.5। তাহলে 1% যদি 116.5 হয়, তাহলে 100% অফ হিজ স্যালারি ইকুয়াল টু 11,650। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। এটা দেখো টাইম এন্ড ওয়ার্কের একটা অঙ্ক, যেটা আমরা ট্রায়াঙ্গেল ফরম্যাটে করবো। প্রথমে আমরা ট্রায়াঙ্গেলটা কেটে নিলাম। প্রথমে কি বলেছে? 4 men ক্যান কমপ্লিট আ ওয়ার্ক ইন 14 days। ম্যানেরটা লিখছি 4 into 14। আচ্ছা, ওমেন কি বলেছে? 4 women ক্যান কমপ্লিট ইন 10 days। তাহলে ওমেনে কি হবে? 4 into 10 days। তো এদের যদি এলসিএম করি, 14 আছে, 10 আছে, 4 আছে, তাহলে এটা হয়ে যাবে টোটাল ইউনিট কত লিখবো আমরা? 280। তাহলে টোটাল ইউনিট 280, যেটাকে এটা দিয়ে ভাগ করলে আসছে আমাদের 5, আর এখান দিয়ে যদি ভাগ করে দিই 10 চলে 4, এখানে 7। তাহলে ক্যাপাসিটি অফ ম্যান 5 ইউনিট পার ডে, ক্যাপাসিটি অফ ওমেন 7 ইউনিট পার ডে আমাদের বেরিয়ে গেল। এবার কি চেয়েছে এরা? 5 ওমেন অ্যান্ড 7 ম্যান। 5 ওমেন, একজন ওমেনের ক্যাপাসিটি কত? 7, তাহলে 5 জনের কত হবে? 35 ইউনিট, প্লাস 7 মেন, একজন ম্যানের ক্যাপাসিটি এখানে 5 ইউনিট, তাহলে 7 জনের 35 ইউনিট। এটা হলো ম্যান। তাহলে জয়েন্ট ক্যাপাসিটি 5 ওমেন অ্যান্ড 7 ম্যান ইকুয়াল টু 70 ইউনিট। 70 ইউনিট দিয়ে যদি এটাকে ভাগ করি, তাহলে আমাদের অ্যান্সার আসবে কত? 4। তাহলে এদের 5 ওমেন অ্যান্ড 7 ম্যান দিয়ে টোটাল কাজটা কমপ্লিট করতে 4 days লাগবে। রাইট অপশন বি। ওদের মিন প্রপোর্শন, তোমরা জানো মিন প্রপোর্শন কি করতে হয়? আমাদের রুট ওভার এ বি করতে হয়। তো এখানে ভ্যালুগুলো নিয়ে নিই। 9 + 4 √5, এটা a + b ফরম্যাটে যদি আমরা দেখি, এটাকেও a - b ফরম্যাটে যদি আনি, বাইরে একটা 2 কমন নিলেই হয়ে যাবে 9 - 4 √5। তাহলে তোমরা দেখতেই পাচ্ছ এটা a + b আর এটা a - b ফরম্যাটে আছে। দুইটাকে যদি সাইডে সরিয়ে নিই, তাহলে a² - b² লিখবো, a + b আর a - b যেহেতু আছে, তাহলে 9a² 81 মাইনাস 4 √5 এর হোল স্কয়ার করলে কি হবে? 4 4 16 ইন্টু 5 মানে 80। তাহলে এখানে বেঁচে থাকবে খালি 1। 2 × 1 = 1। তাহলে আমাদের অ্যান্সার হবে কত? √2। অপশন ডি। এই অঙ্কটা টাইম এন্ড ওয়ার্কের একটা অঙ্ক। কাজ করেছে জিতেশ আর কামাল। পিস অফ ওয়ার্ক ইন 5 days and 18 days। তো ট্রায়াঙ্গেল ফরম্যাটে আগে আমরা ট্রায়াঙ্গেলটাকে নিই। জিতেশ অ্যান্ড কামাল, জিতেশ করে কত দিনে? 5 দিনে, আর কামাল করে 8 দিনে, 18 দিনে। তো ক্যাপাসিটি অফ দ্য ওয়ার্ক, এদের এলসিএম 5 আর 18 এলসিএম আমরা লিখবো 90। জিতেশ 5 দিনে 90 ইউনিট করে, তাহলে একদিনের ক্যাপাসিটি 18 ইউনিট, আর কামাল 18 দিনে 90 ইউনিট করে, তাহলে একদিনের ক্যাপাসিটি 5 ইউনিট। এবার এরা যদি জয়েন্টলি কাজ করে, জিতেশ প্লাস কমলেশ যদি এটা আমরা করি, তাহলে 18 + 5 23 ইউনিট। এবার 23 ইউনিট টুগেদার কাজ করেছে 3 ডে। আফটার 3 ডে তারা চলে গেছে। কে চলে গেছে? কামাল চলে গেছে। তাহলে জয়েন্ট ক্যাপাসিটি দিয়ে আমরা 3 দিন কাজ যদি ধরি, এটা ইনটু 3 মানে 69 ইউনিট কাজ হয়েছে। তাহলে টোটাল ইউনিট হলো 90 - 69, পড়ে আছে 21 ইউনিট। এই 21 ইউনিট কে করবে? কামাল চলে গেছে, তাহলে জিতেশ আছে, জিতেশের ক্যাপাসিটি কত? 18 ইউনিট। তাহলে এই 21 কে আমরা 18 দিয়ে ডিভাইড করে দেবো। 3 দিয়ে যদি কাটাকাটি করা যায়, তাহলে এটা হয়ে যাবে 7 আর এটা হয়ে যাবে 6। ইন হাউ মেনি ডেজ জিতেশ কমপ্লিট দ্য রিমেনিং ওয়ার্ক? 7/6 days। অপশন সি রাইট অ্যান্সার। অঙ্কটা দেখো, এখান থেকে আমরা 3/4 কে নামিয়ে নিলাম, প্লাস এটাকে যদি মুখে মুখে করে নিই, 9 + 5 14/9 উল্টে গেলে 9/14 মাইনাস 2/3। এবার এলসিএম বানাতে হবে 4 14 আর 3 14 একটা মাল্টিপল খুঁজবো, যেটা 4 3 দিয়ে ভাগ করা যায়।
মানে 84 কে যদি আমরা 4 দিয়ে ভাগ করি 21 কে 3 দিয়ে মাল্টিপ্লাই করলে 63, এটাকে 14 দিয়ে ভাগ করলে 6 নং 54, আর 3 দিয়ে ভাগ করলে এটা হচ্ছে 28 ইন্টু 2 মানে 56। এখানে একটা -2 জেনারেট হচ্ছে, যেটা 63 থেকে চলে গেলে হয়ে যাবে 61/84। তাহলে আমাদের রাইট অপশন এ 61/84। কোয়েশ্চেনের একটা অঙ্ক যেখানে ইনলেট আছে, ইনলেট প্লাস আউটলেট আছে। প্রথমে পড়ে নিই, ইলেকট্রিক পাম্প ক্যান ফিল আ ট্যাঙ্ক ইন 3 আওয়ার্স। এটা 3 ঘন্টায় ভর্তি করছে। ডিউ টু লিকেজ দ্য ট্যাঙ্ক টেক্স 5 and 1/4 আওয়ার্স। তাহলে 5/1/4 আওয়ার্স। এখানে কি আছে, ইনলেট আছে আর এদিকে আছে ইনলেট প্লাস আউটলেট। তো এদের এলসিএম করি, 3 and 5/1/4, 5/1/4 কে যদি রাউন্ড ফিগার করি, 5.25 কে ডাবল করলে 10.5 কে ডাবল করলে 21। তাহলে ক্যাপাসিটি অফ দ্য ট্যাঙ্ক আমরা নিলাম 21 ইউনিট। 3 দিয়ে ডিভাইড করলে পার আওয়ার ক্যাপাসিটি 7 লিটার, আর ইনলেট প্লাস আউটলেট এটা দিয়ে যদি ডিভাইড করি এটা হচ্ছে 4 লিটার। তো আমাদের কি চাই, বলেছে ফুল ট্যাঙ্ক যখন থাকে, ওয়াটার ডাজ নট গেট ইন অর আউট, তাহলে থ্রু এনি আদার অপশন ডিউরিং দিস পিরিয়ড কতক্ষণে তাহলে লিকটা এই ট্যাঙ্কে খালি করবে। তাহলে ইনলেট 7 ঘন্টায় ভর্তি করে, ইনলেট আর আউটলেট 4 ঘন্টা। তাহলে আউটলেটের ক্যাপাসিটি কত, -3 মিনিট। তাহলে আউটলেট -3 মিনিট দিয়ে 21 লিটার কতক্ষণে খালি করবে না, 7 আওয়ার্স। রাইট অ্যান্সার অপশন বি, 7 আওয়ার্স। দেখো, the average of phone number ABCD is 40, the average of phone number ABEF also 40। তাহলে যদি আমরা কম্পেয়ার করি, A plus B plus C plus D divided by 4, আর এদিকে A plus B plus E plus F divided by 4। তাহলে দুটো অ্যাভারেজ সমান বলেছে, কেন, দুটোরই অ্যাভারেজের ভ্যালু 40 = 40। তাহলে এটা ইকুয়াল টু এটা আমরা বলতে পারি, কেন দুজনের অ্যাভারেজই 40। তাহলে বোথ সাইড যদি আমি কেটে দিই তাহলে কি পড়ে থাকে, C plus D = E plus F। তাহলে আমাদের অপশন কোনটা হবে, অপশন বি, C plus D = E plus F আমরা বলতে পারি। ক্লিয়ার? এই অঙ্কটা দেখো, ABCD আর 5 কনজিকিউটিভ অড নাম্বার। অড নাম্বার হলে কি করি আমরা, 2 করে অ্যাড করি। এই অঙ্কটায় কি হবে, A plus B plus C plus D plus E। এখান থেকে C কেও আমি অ্যাভারেজ বলতে পারি। আবার A plus 2, C কে কি বলবো, A plus 4, D কে কি বলবো, A plus 6, আর E কে কি বলবো, A plus 8। তাহলে এখান থেকে A plus 4 কেও আমি কিন্তু অ্যাভারেজ বলতে পারি। আবার একটা অ্যাভারেজ কি হতে পারে, এর বদলে এটা যদি B কে আমরা কি যদি A plus 2 বলি, তাহলে C কে আমি কি বলতে পারি, B plus 2 বলতে পারি। তাহলে এটাও অ্যাভারেজ, আবার অ্যাভারেজ বেরিয়ে গেল। আবার A plus B plus C plus D plus E ডিভাইডেড বাই 5 অলসো অ্যাভারেজ। তো এই চারটের মধ্যে যে কোনো অপশানে যদি আমাদের থাকে সেটাকে আমরা অ্যাভারেজে বলতে পারি, কিন্তু এখানে এই চারটের মধ্যে কোনো অপশনই লেখা নেই। তাহলে আমাদের অ্যান্সার হবে নান অফ দিস, অ্যান্সার ডি। এই অঙ্কটা দেখো, দ্য মিন অফ 100 আইটেমস ফাউন্ড টু বি 30, কিন্তু দ্য আইটেম ওয়ার রংলি টেকেন অ্যাজ 32, 12 ইনস্টেড অফ 23 and 11। মানে 32 লিখে ফেলেছি আমি 23-এর বদলে, তাহলে কত এক্সট্রা লিখেছি, 9 এক্সট্রা লিখেছি। আর 12 লিখেছি 11-র বদলে, মানে 1 এক্সট্রা নিয়েছি, মানে আমি 10 এক্সট্রা নিয়েছি। তো আমি কি বলেছিলাম, আমরা কোনোদিন টোটালে যাবো না, আমরা ডাইরেক্ট করবো। 100টা নাম্বারের অ্যাভারেজ কত আছে, 30, আর আমি এক্সট্রা কত নিয়েছিলাম, 10। সেই 10কে অ্যাভারেজে আমি ট্রান্সফার করে দিয়েছি 100 দিয়ে ভাগ করে। তাহলে আমাদের আসছে কত, 0.1। তাহলে অ্যাভারেজ থেকে আমি যদি টোটাল থেকে কমাই তাহলে 10 কমাবো, আর অ্যাভারেজ থেকে কমালে 0.1 কমাবো। আমাদের অ্যাভারেজ ছিল 30 থেকে 0.1 কমালে 29.9, যেটা হচ্ছে আমাদের অপশন ডি, 29.9। অঙ্কটা দেখো, এটা প্রচুরবার পরীক্ষায় আসা একটা অঙ্ক। এটা শর্টে আমরা কি করে করবো দেখো, দ্য মিন টেম্পারেচার অফ মন্ডে টু ওয়েডনেসডে। তাহলে আমরা লিখে দিই মন্ডে প্লাস টিউসডে প্লাস ওয়েডনেসডে। 3 দিনে 37 × 3 হবে, 37 × 3। এটাকে মাল্টিপ্লাই কেন করলাম না, কি করে শর্টকাট করবো সেটাও দেখাচ্ছি। আর পরে দিয়েছে টিউসডে থেকে থার্সডে অবধি,
টিউসডে প্লাস ওয়েডনেসডে প্লাস থার্সডে ইকুয়াল টু এদের টেম্পারেচার হলো 34 ডিগ্রি, মানে 34 ইন্টু 3। দেখো এখানে গুণ করলে বড় একটা সংখ্যা আসতো, একটা 37 একটা 34 এর ডিফারেন্স কত? 3। তাহলে তিনটে 37 আর তিনটে 34 এর ডিফারেন্স কত হবে? 9 হবে। তো ডাইরেক্ট এখানে গুণ না করে 9 লিখে দিলাম। কম্পিটিটিভ এক্সামে আমরা ক্যালকুলেশন যত কম করবো তত আমাদের সুবিধা। আর এখান থেকে টিউসডে কেটে গেল, ওয়েডনেসডে কেটে দিল, তাহলে মন্ডে মাইনাস থার্সডে ইকুয়াল টু আমাদের কত আসছে? 9। এখানে অঙ্কে একটা কথা বলছে থার্সডে ওয়াজ। যখন ইজ আর ওয়াজ হবে তখন আমরা ইকুয়াল টু মারবো। মানে এখানে দেখো থার্সডে ওয়াজ মানে ইকুয়াল টু 4/5 অফ মন্ডে। তাহলে আমরা কি বলতে পারি? মন্ডে ইকুয়াল টু 5/4 অফ থার্সডে। এই জায়গাটা বুঝতে পারলে? তাহলে এই মন্ডের জায়গাটা কেটে আমি 5/4 থার্সডে লিখতে পারি, মাইনাস থার্সডে ইকুয়াল টু 9 ডিগ্রি। আচ্ছা, এইগুলো সব ডিগ্রিতে ছিল। 4/5 থেকে একটা থার্সডে চলে গেল, মানে 1 চলে গেলে তাহলে আমাদের কি থাকে? 1/4 অফ থার্সডে ইকুয়াল টু 9 ডিগ্রি। তাহলে এই চারটা এখানে মাল্টিপ্লাই হবে, ইমপ্লাইজ দ্যাট থার্সডে ইকুয়াল টু 4 9 36 ডিগ্রি। তাহলে আমাদের হোয়াট ওয়াজ দ্য টেম্পারেচার অফ থার্সডে? 36 ডিগ্রি, অপশন বি। ক্লিয়ার? অঙ্কটা এক্সামে আসা, প্রচুরবার এক্সামে আসা একটা অঙ্ক। অঙ্কটা দেখো, দ্য অ্যাভারেজ এজ অফ 11 প্লেয়ার্স অফ আ ক্রিকেট টিম ডিক্রিজ বাই 2 মান্থস। তাহলে 11 জনে 2 মাস করে কমে গেছে। আমাদের অ্যাভারেজ থেকে কত কমাতে হবে? 22 মান্থস বা 1 ইয়ার 10 মান্থস। ঠিক আছে, এবার আমি কি বলেছিলাম, আমাদের যখন রিপ্লেস হচ্ছে আমাদের অ্যাভারেজ কমছে, মানে কি? তারা এই রিপ্লেস ইয়ারটা কভার করতে পারেনি, তার জন্য আমাদের দিতে হয়েছে। মানে আমাদের এই 17 বছর আর 20 বছরের দুটো প্লেয়ার, মানে 37 বছর চলে গেছে, কিন্তু যারা এসছে তাদের বয়স 37 বছর না যোগ করেও। কেন? যদি 37 বছর হতো তাহলে আমাদের 2 মাস করে কমতো না বাকি 11 জন প্লেয়ারে, তাই তো? তাহলে আমাদের কত কমেছে? 37 থেকে বাদ দিয়ে দেবো। এই দুজন প্লেয়ারের বয়স হলো 37 ইয়ার্স, এখান থেকে আমরা বাদ দিয়ে দেবো 1 ইয়ার 10 মান্থস। তাহলে আমাদের পড়ে থাকবে কত? 37 থেকে 1 চলে গেল, 36 বছর। 36 বছর থেকে 10 মাস চলে গেল, মানে 35 ইয়ার্স অ্যান্ড 2 মান্থস। ঠিক আছে? কেন এটা 35 ইয়ার 2 মান্থস? কি নতুন যে দুটো প্লেয়ার তাদের বয়সের যোগফল। কেন? তারা যদি 37 কভার করে ফেলতো তাহলে কিন্তু আমাদের অ্যাভারেজ কমতো না। আমাদের অ্যাভারেজ কমে গেছে, মানে তারা আমাদের 70 প্লাস 20 37 কমপ্লিট করতে পারে। তাহলে তারা কত এনেছিল? 35 ইয়ার্স 2 মান্থ। 35 ইয়ারের অর্ধেক কত? 17 ইয়ার্স 6 মান্থস। আর এই 2 মাসের অর্ধেক প্লাস 1 মান্থস। তাহলে এদের অ্যাভারেজ বয়স কত হবে? 17 ইয়ার্স অ্যান্ড 7 মান্থস। ক্লিয়ার? অঙ্কটা দেখো, ইন অ্যান এক্সামিনেশন পিপল অ্যাভারেজ মার্কস অফ 63 পার পেপার। ঠিক আছে, তো 63 হয়েছে। ইফ হি হ্যাড অবটেন 20 মোর মার্কস জিওগ্রাফি অ্যান্ড 2 মোর মার্কস ইন হিস্ট্রি, তাহলে 22 মার্কস যদি বেশি পেতো 20 হিস্ট্রিতে আর 2 জিওগ্রাফিতে, টোটাল 22 যদি বেশি পেতো, তাহলে অ্যাভারেজ কি হয়ে যেত? অ্যাভারেজ হয়ে যেত 65। কত বাড়লো? প্রিভিয়াস অ্যাভারেজ ছিল 63, এখন হয়ে যাচ্ছে 65। তাহলে 22 নম্বরের জন্য আমার 2 বেড়েছে। 22 নম্বরের জন্য আমার 2 বেড়েছে। তাহলে সাবজেক্ট কত আমার? 11টা সাবজেক্ট, প্রত্যেকটা সাবজেক্টে 2 করে বেড়েছে। 22-এর জন্য প্রত্যেকটা সাবজেক্টে কত করে বেড়েছে? 2 করে। তাহলে সাবজেক্ট কতগুলো আমার? 11 সাবজেক্ট। ওকে, এই অঙ্কটা দেখো, এখানে দিয়েছে দ্য অ্যাভারেজ স্কোর অফ দ্য বয়েজ অ্যান্ড গার্লস ইন দ্য এক্সামিনেশন ইজ এ। তাহলে অ্যালিগেশনে করবো, এটাকে এই লিখলাম। দ্য রেশিও অফ দ্য বয়েজ ইজ টু গার্লস 3:1, বয়েজ ইজ টু গার্লস করে দিলাম আমি 3:1। এবার অ্যালিগেশনের সাথে একটা মাইনাস হয়, একটা প্লাস হয়, তোমরা জানো। তাহলে এখানে বয়েজটাকে কি লিখেছে? a+1। তাহলে এই 1টা এর সাথে প্লাস হয়েছে, তাহলে এই 3টা এর সাথে কি হবে? মাইনাস হবে। তাহলে a-3 হবে এইদিকে। তাহলে গার্লসের স্কোরটা কি হবে? দ্য অ্যাভারেজ স্কোর অফ দ্য গার্লস a-3। ক্লিয়ার? বলেছি একটা কনসেপ্টে করবো, সেই একটা কনসেপ্ট প্রত্যেকটা অঙ্কের তলায় দেখো লেখা আছে। ফার্স্ট অঙ্কে চলে আসি। বাই সেলিং আ চেয়ার ফর 572 এ ম্যান গেইন 30%।
তো আমার কস্ট প্রাইসকে আমরা সবসময় ধরবো 100%। তাহলে প্রফিট কত হয়েছে এখানে বলে দিয়েছে 30%, প্রফিটের নিচে 30% বসাবো, সেলিং প্রাইসের নিচে 130%। ব্যাস আমাদের অঙ্ক এখানেই শেষ হয়ে গেল। 130%-এর ভ্যালু তাহলে কত, সেল প্রাইসের ভ্যালু মানে 572। তাহলে 130 যদি 572 হয়, 572-কে আমি 1%-এ নিয়ে আসবো 130 দিয়ে ভাগ করে, সেটাকে 100% মানে কস্ট প্রাইসে নিয়ে যাবো। 0 0 কেটে দিলাম। 13 এর ভিতর কতগুলো আছে, 13 130-এর ভিতর থাকে 10টা। তাহলে 520-র ভিতর 130 আছে 4খানা, মানে 13 আছে 40টা। আর বাকি থাকছে 52, 52-র ভিতর 13 আছে 4টে। মানে এটা দিয়ে 13 দিয়ে যদি 572 কাটি তাহলে হবে 44 আর এই 0। তাহলে কস্ট প্রাইস 100% মানে 440 টাকা, অপশন সি। ওকে, রাঘবন পারচেজ আ স্কুটার 13/15 অফ ইটস মার্ক প্রাইস। তাহলে মার্ক প্রাইসে 13/15, তো আমি এখানে 13/15 লিখলাম। এই ফ্র্যাকশনটাকে নর্মাল কি করে হবে, এর সাথে মার্ক প্রাইস কত বসাবো, ফ্র্যাকশনটা নর্মাল হয়ে যাবে। তাহলে মার্ক প্রাইসকে আমরা 15 ধরে নিলাম, যেটা এই ডিনোমিনেটরের 15টাকে ক্যান্সেল করে দিল। তাহলে মার্ক প্রাইস যদি আমি 15 টাকা ধরি, আমাদের কস্ট প্রাইস কত আসছে 13 টাকা। এবার বিক্রি হয়েছে কততে, 12% অফ মার্ক প্রাইস। মার্ক প্রাইস 15 টাকা, 12% কত হয়, 15 টাকা 10% হলো 1.5 টাকা, আর 1% হলো 15 পয়সা। তাহলে 12%-এর মধ্যে আছে একটা 10% মানে 1.5 টাকা, আর দুটো 15 পয়সা মানে 1 টাকা 80 পয়সা। তাহলে সেলিং প্রাইস কত, 16 টাকা 80 পয়সা। 15 সাথে 1 টাকা 80 পয়সা যোগ করে দিলাম। তাহলে এখানে প্রফিটটা আমরা বুঝতেই পারছি, এখান থেকে মাইনাস দিয়ে দিলে কস্ট প্রাইসের সাথে কত হয়ে যাবে, 3 টাকা 80 পয়সা। এবার দেখো এখানে ক্যালকুলেশন প্রফিট পার্সেন্ট মানে গেইন পার্সেন্ট চেয়েছে, তো এখানে আমাদের ক্যালকুলেট না করে কি করে বের করব। 13 টাকা যদি 100% হয়, কস্ট প্রাইসকে আমরা 100% যদি 13 টাকা ধরি, তাহলে 10% কত 1.3, 20% কত 2.6, আর 30% কত 3.9। তো এটা তোমরা মাইন্ডে ভেবে নিতে পারবে, বোঝানোর জন্য আমি লিখে দিলাম। তাহলে আমাদের প্রফিট এসছে 3.9 আর 30% হচ্ছে 3.9। তাহলে ক্যালকুলেট না করে আমরা ডাইরেক্ট বলে দিতে পারি 30% থেকে একটু কম, অপশন সি তেই আছে 29 and 3/13%। ওকে, এই অঙ্কটা দেখো, a man sold 2 pipes ₹12 each. One he gained 20% and on the other he lost 20%. তাহলে প্রথমটায় গেইন করেছে কত 20%। তাহলে প্রথমে কস্ট প্রাইস 100% প্লাস প্রফিট 20%, তাহলে সেলিং প্রাইস কত 120%, যেটার ভ্যালু দিয়ে দিয়েছে 12 টাকা। প্রত্যেকটা সেলিং প্রাইস কত 12 টাকা। তাহলে এখানে দেখলেই বোঝা যাচ্ছে 100%টা 12-র আগের কোনো একটা সংখ্যা, যেটা কত হবে 10 প্লাস 10-এর 20% 2 ইকুয়াল টু 12। তাহলে প্রথমে কস্ট প্রাইস চলে এলো আমাদের। আচ্ছা, পরেরটা কি বলছে, 100% কস্ট প্রাইস মাইনাস লস 20% ইকুয়াল টু 80%-এ বিক্রি করবো। তাহলে পরের সেল প্রাইসটা 80%-এ থাকছে, যেটার ভ্যালু কত 12 টাকা, যেহেতু দুটোই 12 টাকায় বিক্রি করেছে। তো 80% যদি 12 টাকা হয়, 100%টা নিশ্চয়ই 12-র পরের কোনো সংখ্যা ছিল। তাহলে 12-র পরের সংখ্যা 13 হবে না, 14 হবে না, 15টা হয়ে যাচ্ছে। এখানে যদি 15 লিখি, আর 15 20% মানে কত, 15 10% 1.5 টাকা, 20% 3 মাইনাস দিলে এখানে 12 হয়ে যাচ্ছে। তাহলে দুটো সেল প্রাইস আমার কত 12 12 24 টাকা, কিন্তু আমি কিনেছিলাম কত, একটা 10 টাকা, একটা 15 টাকা, মানে টোটাল ইনভেস্টমেন্ট আছে, কস্ট প্রাইস হচ্ছে আমার 25 টাকা, আর বিক্রি করেছি আমি 24 টাকায়। তাহলে লস হয়েছে আমার কত 1 টাকা, অপশন সি। ক্লিয়ার? র একাডেমির সাথে ক্র্যাক করুন এসএসসি, আরআরবি এবং ব্যাংকিং এক্সাম। পান টপিক ওয়াইজ ভিডিও ক্লাস, কুইজ আর প্র্যাকটিস সেট ইংরেজি, হিন্দি ও বাংলায়। আজই জয়েন করুন আমাদের ব্যারাকপুর, পলতা, ইসাপুর ও শ্যামনগরের অফলাইন ব্যাচে। কল বা হোয়াটসঅ্যাপ করুন 7044398998 নম্বরে।